ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আপনাদের সঙ্গে আছি আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আগামী 2 জুন বাজেট আসছে এবং এটা এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নতুন চিন্তা থেকে বাজেটটা করছে, ফলে আমাদের রাজস্ব নীতিতে অনেক পরিবর্তন আসছে। সরকার চেষ্টা করছে বিভিন্ন ক্ষেত্রে কর হার চেঞ্জ করে বা নিয়মকানুন চেঞ্জ করে আগামী অর্থ বছরে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়া, যাতে ব্যবসা বাড়ে এবং বিনিয়োগ বাড়ে। এ বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা আজকে তার কাছ থেকে শুনবো। রিয়াদ আসলে অনেকগুলি নিউজ করেছেন, কিন্তু আজকে যে নিউজটা করেছেন বেসিক্যালি আমরা সেটা নিয়ে আলোচনা করব। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি লিখছেন যে আগামী বাজেটে এমন কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে যে আপনার মিস ডিক্লারেশনে পণ্য আমদানির ক্ষেত্রে জরিমানা যেটা হতো সেটা অনেক কমানো হচ্ছে, বা ট্যাক্স ডিসপুট নিয়ে কোনো মামলা হলে মামলা যতদিন চলে ততদিন আগে ওই পরিমাণের উপরে সুদ দিতে হতো ব্যবসায়ীদের, সেটা এখন কমানো হচ্ছে। আপনি যদি একটু বলেন যে এই দুইটা ক্ষেত্রে আসলে কোন ধরনের চেঞ্জ আসছে এবং সেখানে ব্যবসায়ীরা কী কী সুবিধা, ব্যবসায়ীদের কী কী সুবিধাটা হবে? কাশেম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের বেশ কিছু ব্যবসায়ের ক্ষেত্রে এবার অন্তর্বর্তীকালীন সরকারের ইনফ্যাক্ট তাদের সামনে একটা সুযোগ আছে। গণতান্ত্রিক সরকার বা নির্বাচিত সরকার অনেক সময় চাইলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারে না, বা অনেক সিদ্ধান্ত চাইলেও নিতে পারে না। তো ব্যবসা সহজ করার ক্ষেত্রে এই সরকার কিছু উদ্যোগ নিচ্ছে, তেমনি ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রেও কিছু উদ্যোগ নিচ্ছে। ট্যাক্সও কিছু জায়গায় বাড়বে, বাট তাদের একটা বেসিক টার্গেট হচ্ছে যে ব্যবসায় যে নন ট্যাক্স যেসব বাধাগুলো আছে ট্যাক্সের বাইরে, এরকম বাধাগুলো যতটা সম্ভব কমিয়ে আনা। তারই অংশ হিসেবে তারা যেটা করবে যে আপনার একটা খুব কমন কথা থাকে যে মিথ্যা ঘোষণায়, আমদানির ক্ষেত্রে যখন মিথ্যা ঘোষণা হয় বা মিস ডিক্লারেশন যেটাকে বলে, এইটির ক্ষেত্রে গত 2 বা 3 বছর আগে এই জরিমানাটা অনেক বাড়ানো হয়েছে। মানে আপনার কারো যদি 100 টাকার মিস ডিক্লারেশন হয় তাহলে তার 400 টাকা পর্যন্ত জরিমানা হবে। এনবিআর চাইলে এটা করতে পারবে, কাস্টমস কর্তৃপক্ষ। তো এটি নিয়ে ব্যবসায়ীদের অনেকদিন ধরেই তাদের দাবি ছিল যে এইটি আসলে অনেক বেশি কঠোর মেজার্স। কারণ ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে যে অনেকে আছে যারা প্রকৃত অর্থেই ফাঁকি দিতে চায় বা মিথ্যা ঘোষণায়, তারা আসলে ধরা পড়ে না, তারা কোনো না কোনোভাবে ম্যানেজ করে বের হয়ে যায়, তাদের অসুবিধা হয় না। সমস্যাটা হয় হয়তো যারা প্রকৃত ব্যবসায়ী কোনো জায়গায় হয়তো ভুল হয়েছে, সেই ভুলটাকে তারা মিস ডিক্লারেশন হিসেবে বিবেচনা যখন হয়ে যায় এনবিআরের ভাষায়, তখন তার উপরে চাইলে 400% পর্যন্ত জরিমানা করা যায়। সেটি তারা দাবি জানিয়ে আসছিলেন এটিকে কমানোর জন্য। এই বছর সেটি এখন অর্ধেক কমবে, অর্ধেক হবে, অর্থাৎ এখন সর্বোচ্চ 200% পর্যন্ত জরিমানা। আরেকটি বিষয় ছিল, ধরেন কখনো কোনো রাজস্ব বিষয় নিয়ে আমদানি অথবা ভ্যাট যে কোনো বিষয়ে যখন মামলা চলে, তো মামলা তো আসলে কবে শেষ হবে এটি বাদী অথবা বিবাদী তাদের উপরে অনেক সময় ডিপেন্ড করে না। এটা আসলে ডিপেন্ড করে মামলার অন্যান্য যত পক্ষ এখানে মামলার যারা প্রসিকিউশনের মধ্যে থাকবেন তাদের উপরেও ডিপেন্ড করে। তো এটি লম্বা সময় চলে যায়। বাংলাদেশে এমন দেখা গেছে 10, 12, 15 বছরও কোনো মামলা শেষ হতে হতে সময় চলে যায়। এখন কেউ দেখা গেল যে 10 বছর মামলা হয়তো শেষ হলো, 10 বছর শেষে রায় আসলো, যিনি ট্যাক্স পেয়ার বা আমদানিকারক তার বিপক্ষে রায়টা গেল। তো রায় গেলে উনি যে পরিমাণ ট্যাক্স সেটি তো দিতেই হবে, প্লাস ওনাকে এই 10 বছরের উপরে সুদ দিতে হয়। তো সেই সুদের অঙ্কটি অনেক সময় যখন লম্বা সময়ের হয় তখন এটি অনেক বেশি হয়ে যায়। কখনো এমনও হয় যে পরিমাণ ট্যাক্স তার চেয়েও বেশি হয়ে যায়, এবং এটা সুদই কয়েক কোটি টাকা কারোর জন্য চলে আসে। এখন ছোটোখাটো যেসব ব্যবসায়ী আছে তাদের জন্য কখনো এমনও হয় যে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হয়। তো তাদের একটা ছিল যে এটিকে আসলে যাতে একটু ইজি করা হয়। তো এনবিআর এবছর আগামী বাজেটে বা সরকারের যে প্ল্যান আছে সেটি হলো সর্বোচ্চ 2 বছর পর্যন্ত এই সুদের অঙ্কটা দিতে হবে, অর্থাৎ আপনার এর বেশি আর হবে না আর কি। এক্ষেত্রে কিছুটা ছাড় দিচ্ছে। তারপরে অনেক সময় এর বাইরে আরও কিছু জায়গায় এনবিআর ছাড় দিতে যাচ্ছে। যেমন আমদানির ক্ষেত্রে এটাকে আইজিএম বলে, ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট, অর্থাৎ আপনার যে আমদানি পণ্যটা আসতেছে যে বন্দরে পৌঁছাবে সেখানে পৌঁছানোর আগে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো এই আমদানিকৃত পণ্যের বা কনসাইনমেন্টের গায়ে এসব অনেক কিছু লেখাজোখার বিষয় থাকে, ইনফরমেশনের বিষয় থাকে। এগুলো সঠিকভাবে না থাকলে এগুলাকে ভুল অথবা মিস ডিক্লারেশন হিসেবে এনবিআর বিবেচনা করতে পারে। সেক্ষেত্রেও বড় ধরনের জরিমানা ছিল 100% পর্যন্ত, সেটিকে এখন
এই নিচের মানে 100% পর্যন্ত না মিনিমাম 100% জরিমানা হবে, এরকম একটা বিষয় ছিল। সেটিকে এখন কমিয়ে দেওয়া হচ্ছে, এটি তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন চাইলে কাস্টমস কর্তৃপক্ষ যদি মনে করে যে না তার এটা ইচ্ছাকৃত ভুল ছিল না, ছোটোখাটো ভুল, তাহলে উনি নামমাত্র জরিমানা করে ছেড়ে দিতে পারবেন। এই ধরনের শিপিং কোম্পানির ক্ষেত্রে এরকম ছাড় দেওয়া হচ্ছে। আমদানি পণ্যের ক্ষেত্রে একটা বড় ইস্যু ছিল দীর্ঘদিন ধরে, যে আমদানি করার পরে আমি হয়তো, যিনি আমদানি করেছেন উনি হয়তো $10 এনেছেন, কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ এটাকে কাস্টমস যখন শুল্কায়ন করবে তখন এটাকে $15 ধরে শুল্কায়ন করে, তাদের একটা রেকর্ড ভ্যালু থাকে, সেই ভ্যালুর উপরে বিবেচনা করে। তো এটিতে যেই সমস্যাটা হয়, আপনার উপরে ট্যাক্সটা বেশি চলে আসে। তাদের একটা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের এটি দাবি যে আপনি প্রকৃত মূল্যের উপরে আপনি শুল্কায়ন করুন। তো এই আগামী অর্থ বছরে এনবিআর এখন এটাও যাবে যে ওনার যিনি আমদানি করবে তার ঘোষিত মূল্যেই এটাকে শুল্কায়ন করবে। এটা একটা বড় পদক্ষেপ হবে। কিন্তু এই যে ব্যবসায়ীরা তো অনেক সময় আসলে যে প্রকৃত মূল্যটা দেখায় না, তারা হচ্ছে এক্সপোর্টের সময় কম দেখায়, আমদানির সময় বেশি দেখায়, এরকমও তো আছে। যে অর্থ পাচার তো আসলে আমরা জিএফআই এর স্টাডি থেকে দেখি যে এই আমদানি রপ্তানির নামেই দেশ থেকে 90% অর্থ পাচার হয়ে যাচ্ছে। তো এনবিআর বা কাস্টমস অথরিটি এইগুলি কিভাবে ঠেকাবে? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার, যে আমদানির সময় অনেক সময় রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য কম মূল্য দেখায়, আবার রপ্তানির সময় টাকা পাচারের জন্য, টাকা পাচার করতে হলে বেশি মূল্য দেখায়, আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং যেটাকে বলে। এটি হয়ে আসছে। এখন আপনি মাথা ব্যথার জন্য আসলে মাথা কেটে ফেলা তো সমাধান নয়। আপনাকে যেটা করতে হবে যে আপনার সেই সক্ষমতা তৈরি করতে হবে। সারা দুনিয়াতেই যে ব্যবস্থাটা আছে যে যেই দেশ থেকে আমি পণ্যটা আমদানি করছি সেই দেশে একই পণ্য, সমজাতীয় পণ্য কেমন প্রাইসে বিক্রি হচ্ছে এটি জানার আজকাল অনেক সহজ হয়ে গেছে অতীতের তুলনায়। তো এটি এনবিআরও চাইলে কিছু হয়তো তাদের কিছু জায়গায় তার কানেকশন তৈরি করতে হবে, কিছু জায়গায় তাকে হয়তো কিছুটা খরচও হবে, কিন্তু খরচ হলেও রাজস্বের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার তো সেই সক্ষমতা তৈরি করতেই হবে। এবং অনলাইন বেসড এখন অনেক কিছু, কিন্তু আপনার ব্যাংকের কাছ থেকে অনলাইনে তথ্য পাওয়ার সুযোগ আছে, যেই দেশ রপ্তানি করে সেখান থেকে অনলাইন তথ্য পাওয়ার সুযোগ আছে। ফলে এমন না যে এই তথ্য পেতে আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে, তাই নয়। ফলে এনবিআর চাইলে এটি সম্ভব, এবং এনবিআর যদি নাও থাকে কাস্টমস ডিপার্টমেন্টের, এটি তার সেই সক্ষমতা অর্জন করতে হবে। কিন্তু কখনোই আপনি যিনি প্রকৃত অর্থেই যেই মূল্যে এনেছেন আপনি তাকে শাস্তি দিতে পারেন না। 10 জন ফাঁকিবাজের জন্য আপনি একজন প্রকৃত ব্যবসায়ীকেও আপনি শাস্তি দিতে পারবেন না। আপনার যেটা করতে হবে এনবিআরকে, যিনি ফাঁকি দিচ্ছেন তাকে আইডেন্টিফাই করার সেই সক্ষমতা তৈরি করতে হবে, কিন্তু নির্দোষ ব্যবসায়ীকে শাস্তি দেওয়া যাবে না। এখন আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাবো যে অর্থ উপদেষ্টা বলছেন যে এই বাজেটটা হচ্ছে ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব বাজেট হবে। আমাদের বিনিয়োগ বোর্ডও হচ্ছে বা বিডা বা বেজা, তারা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট সামিট করলো, যেখানে চিফ অ্যাডভাইজারও ছিলেন, যে সরকার এই মুহূর্তে হচ্ছে দেশি এবং বিদেশি অনেক ইনভেস্টমেন্ট চাচ্ছে। আগামী বাজেটে হচ্ছে বিনিয়োগ আকর্ষণের জন্য আমাদের ট্যাক্স মেজারে কি বড় ধরনের কোনো শিফট আসছে কিনা, বা আপনি কতটুকু জানেন যদি একটু বলেন। দেখুন, যেই ছাড়গুলোর কথা আমি বললাম এগুলো একটি পজিটিভ ইনিশিয়েটিভ এটা বলা যায়, কিন্তু আমরা যদি এখন পর্যন্ত আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি, আসলে গভর্নমেন্টকে বাড়তি, আমি যদি একদম মোটা দাগে বলতে যাই, গভর্নমেন্টকে বাড়তি প্রায় 40,000 কোটি টাকা আগামী অর্থ বছরে আদায় করতে হবে ট্যাক্স বাড়ানো এবং ফাঁকি কমানোর মাধ্যমে। এই অর্থটা কোনো না কোনোভাবে ব্যবসায়ীর কাছ থেকে আলটিমেটলি ক্রেতা কনজিউমারের কাছ থেকে বা ট্যাক্স পেয়ারের কাছ থেকে যাবে। সরকার যে কোনোভাবেই হোক এই টাকাটা, বাড়তি টাকাটা আদায় করবে। তো এইটি যখনই আদায় করবে তার মানে হচ্ছে আপনার কনজিউমারের উপরে, ব্যবসায়ের উপরে চাপ আসবেই। এবং একটি বিষয় এনবিআর ভালো প্ল্যানের কথা আমরা শুনছি, সেটি হচ্ছে লং টার্মের একটা প্ল্যান দেওয়া। অর্থাৎ আমরা যেটা অতীতে দেখে আসছি যে প্রতি বছর বাজেটের পলিসি চেঞ্জ হয়ে যায়, যার কারণে যারা বিনিয়োগ করেন, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারী, তাদের একটি অভিযোগের জায়গা সবসময় যে বাংলাদেশে খুব দ্রুত পলিসি চেঞ্জ হয়ে যায়। তো এনবিআর এবার এই কাজটা অন্তত করতে যাচ্ছে যে পলিসিটা যাতে অন্তত 2 বা 3 বছরের জন্য থাকে, এরকম একটি লং টার্ম পলিসি দেওয়ার একটা প্ল্যান। এবং এখন পর্যন্ত যেসব ট্যাক্স সুবিধা দেওয়া আছে, ট্যাক্স এক্সাম্পশন, যেগুলা শেষ হওয়ার কথা ধরুন আগামী বছর বা তার পরের বছর, সেগুলো এই বছরেই কর্তন করবে না বলে আমরা যতদূর জেনেছি। এটি একটি ভালো মুভ। হয়তো এই বছর যেগুলো শেষ হবে এর মধ্যে বেশিরভাগই এবার আর বাড়াবে না। তার মানে হচ্ছে সুবিধা যা ছিল ব্যবসায়ীদের এক্সাম্পশন, সেটি দিনে দিনে কমে আসবে, ট্যাক্স আস্তে আস্তে বা কমপ্লায়েন্স আস্তে আস্তে বাড়বে, কিন্তু
আপনার যাই থাকুক, ব্যবসায়ীদের কথা হচ্ছে আপনি লং টার্ম পলিসি দেন যে আপনার ট্যাক্স এই হবে আগামী 5 বছরে। সেটি যদি হয় তাহলে অন্তত ট্যাক্স রেট যদি বাড়েও তবুও ব্যবসায়ীদের মধ্যে একটা আস্থা তৈরি হবে। আপনার কাছে আমি সর্বশেষ যেটা জানতে চাবো এবং একটু সংক্ষেপে, সেটা হলো যে এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যদি হচ্ছে 5 বছর বা 3 বছরের একটা ট্যাক্স পলিসি দেয় যে সামনে আগামী 3 বছরে এই হবে, নতুন নির্বাচিত সরকার এসে সেটা মানবে বলে কি আপনার মনে হয়? কারণ এই সরকার কি আসলে গত সরকারের পলিসিগুলি কি অব্যাহত রাখছে বাস্তবায়ন? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি খেয়াল করবেন গত 2 দিন আগেই একটি প্রোগ্রামে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ঠিক সেম প্রশ্নটি তুলেছিলেন যে আসলে এই সরকার যে আগামী 6 মাস বা 1 বছর পরে যে নতুন সরকার আসবে তারা এই সরকারের পলিসি কতটুকু রাখবে বা তারা রাখতে বাধ্য কিনা, এটি একটি বিষয় আছে। তবে একটি বিষয় আপনি খেয়াল করবেন, গত সরকারের যেই ট্যাক্স পলিসিগুলো ছিল যেভাবে ছিল, এই সরকার এসে সেটি যে ব্যাপকভাবে চেঞ্জ করে ফেলেছে তা কিন্তু নয়। যা ছিল ট্যাক্স মেজার্স এগুলো মোটামুটি ম্যাক্সিমামই এগুলো ছিল। কিছু সুবিধা তারা মাঝে এসে হয়তো কর্তন করেছে যেগুলা অস্বাভাবিক ছিল বা যেগুলো এক ধরনের বৈষম্য তৈরি করে, যেমন কালো টাকা সাদা করার বেশ সুযোগ গত সরকারের সময় দিয়ে রেখেছিল। এই সরকার এসে সেটি ব্যাপকভাবে কমিয়েছে। কিছু জায়গায় আবার কিছু ছাড়ও দিয়েছে, তারা কিছু এক্সামশনও দিয়েছে, আবার কিছু এক্সামশন তুলেও নিয়েছে। তবে আমরা বলতে পারি যে ব্যাপকভাবে যে তারা সব চেঞ্জ করে ফেলেছে এমন নয়। ফলে যে সরকারই আসবে এটি থাকা উচিত যে যদি ভালো পলিসি হয়ে থাকে তাহলে পলিসিটা কন্টিনিউশন থাকা উচিত। কারণ বাংলাদেশের বিনিয়োগকারীরা কে আসবে অথবা কে যাবে তার চাইতে তারা দেখে যে এই দেশে একটা স্থিতিশীল পলিসি আছে। হয়তো রাজনৈতিক দল চেঞ্জ হবে, নতুন দল আসবে, কিন্তু তারা যে পলিসিটা দিয়েছে সেটা কন্টিনিউশনটা একটা গুরুত্বপূর্ণ। সেটা যাই হোক, বিনিয়োগ বান্ধব যদি হয়ে থাকে বা বিনিয়োগকারীরা এটি কিন্তু চাইবে যে এখানে একটা স্থিতিশীল পলিসি, এটা খুব গুরুত্বপূর্ণ। সরকারের পরবর্তীতে যারা আসবে তাদেরও অবশ্যই বিবেচনায় রাখা উচিত হবে এটা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদের কাছ থেকে বিস্তারিত জানলাম। আপনারা জানেন যে আগামী 2 জুন বাজেট হবে, তার আগে আমরা আমাদের রেভিনিউ সেক্টরে আরও কী পরিবর্তন আসছে আমরা সামনে রিয়াদের কাছ থেকে আরও জানতে পারবো। আমাদের এই ইনসাইট যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।